আজ আপনাদের জন্য সুপ্রিয়া মণ্ডলের লেখা কাহিনী অবলম্বনে এই চ্যানেলের আজকের গল্প ডায়েরি। এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি অভিষেক চন্দ। শুরু করছি আজকের গল্প ডায়েরি। অন্ধকার কেটে গিয়ে আলোর দেখা মিললে বা বন্ধা ঊষর মাটিতে কোনো অলিক কারণে সহজ প্রাণ জেগে উঠলে যেরকম আনন্দ হয়, ঠিক তেমনই হয়েছিল আমারও। বহুদিনের হাজারো তপস্যা মানত ওই ডাক্তার দেখানোর প্রায় 10 বছর পর আমার মধ্যে সঞ্চার ঘটেছিল নতুন প্রাণের। বন্ধা বা বাজার শব্দটা শুনতে শুনতে অভ্যস্ত হওয়া কান যেন এক আকাশ শান্তি পেয়েছিল। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই হঠাৎ করেই যেন রাতারাতি ভালো হয়ে গেল। রোজ খোঁজ নিত আমার স্বাস্থ্যের। 10 মাস পরে এলো সেই শুভ মুহূর্ত। আমার কোল আলো করে এলো সে, এক ছোট্ট রাজপুত্র। খুব কষ্ট করেই এলো, কিন্তু আরেকজনের আসার কথা থাকলেও সে আর এলো না। হামাগুড়ি দিয়ে আধো আধো বলিতে মা বাবা ডাক যে এত মধুর হতে পারে তা দেরিতে হলেও জানলাম। ডায়েরিটা বন্ধ করে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো সুদীপ। একটা পুরনো ডায়েরি, ওর মায়ের লেখা। এসব মা লিখেছে? হাতের লেখা তো তাই বলছে। নিজের মনেই বলল সুদীপ। সুদীপের বয়স 30 হবে, এখনো বেকার। বাবা মারা গিয়েছে প্রায় বছর 15 আগে। ওর বাবার মারা যাওয়াটা ছিল রহস্যজনক। সুদীপ আর ওর মা একদিন বাড়িতে ছিল না, কোথায় গিয়েছিল। ফিরে এসে মৃত অবস্থায় দেখতে পায় তার বাবাকে। পুলিশ এসে তদন্ত করে আজ পর্যন্ত কিছু উদ্ধার করতে পারেনি। অবশ্য কিছু ব্যাপার নিয়ে সন্দেহের তীর সুদীপের মায়ের দিকেই সবাই করেছিল। ওর মায়ের অস্বাভাবিক আচরণ এবং অসংলগ্ন কথাবার্তা আর সুদীপকে দেখতে পেলেই মারতে যাওয়া। ঘটনা আরো জটিল হলো যখন মাস 6 পরে সুদীপ সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। আত্মীয় স্বজন প্রতিবেশীরাই ওর মাকে অ্যাসাইলামে পাঠানোর সিদ্ধান্ত নেয়। অবশ্য বর্তমানে সুদীপের সঙ্গে আর কারোরই তেমন যোগাযোগ নেই। কেউই আর কোনো খবর রাখে না, সম্পর্কও নেই সেরকম। সুদীপ বাড়ি থেকে বেরোও খুব কম। ও যে বাড়িতে রয়েছে তাও বোধহয় ওর পাড়ার লোকেরা জানে না। ডায়েরিটা পেয়ে প্রথম পাতাটা এক নিঃশ্বাসে পড়ে একটু থামে সুদীপ। মা তাহলে ডায়েরি লিখতো? সব কিছু তাহলে এতেই লেখা আছে বলেই আবার বন্ধ ডায়েরির পাতা খুলে পড়তে শুরু করলো। পরপর কয়েকটা পাতায় নিজের জীবনের সুখ দুঃখ ওর মা লিপিবদ্ধ করেছে। এরপর একটা লাইনে গিয়ে আটকে গেল সুদীপ। আমি স্বপ্নেও ভাবতে পারিনি ওই রকম হবে। আজকে নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। কেউ কিভাবে নিজেকেই এমন ক্ষত বিক্ষত করতে পারে? কি থেকে যে কি হয়ে গেল আমি আমি বুঝতে পারছি না। মা কার কথা বলছে? মা কি কিছু জানে কোনো ব্যাপারে? বিড় করে বলে উঠল সুদীপ। না, আজকেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে। আর মায়ের শরীরটাও খুব ভালো যাচ্ছে না। পরদিন দুপুরে। হ্যালো ডাক্তারবাবু, আমার মায়ের জন্য ফোন করেছি আপনাকে। এর আগেও করেছিলাম। কিছু বুঝতে পারলেন? দেখো, আমি তো আগেই বলেছি যে এই ধরনের রোগীরা একটুতে উত্তেজিত হয়ে পড়ে, হঠাৎ করে রেগে যায়, এমনকি কাউকে মারতে যেতেও একেবারে বেশি ভাবে না। আবার পরক্ষণেই হাসতে থাকে, এমন ভাবে যেন কিছুই হয়নি। এদের চোখে চোখে রাখতে হবে। আর তুমি তো সেটা বেশ ভালোই বুঝতে পারছো।
নিজের মায়ের যত্ন নিচ্ছ। ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের পেশেন্টদের ট্রিটমেন্ট এরকমই, সাইকোথেরাপির মাধ্যমে এবং বাড়িতে বাড়ির লোকেদের সাহচর্যেই ভালো হয়। তোমার মাকে একদিন চেম্বারে নিয়ে এসো না, সামনাসামনি দেখেই না হয় কথা বলবো। ঠিক আছে ডাক্তারবাবু, নিয়ে যাব। আমি এখন রাখছি, মা উঠে পড়বে ঘুম থেকে। মায়ের জন্য খুব দুশ্চিন্তায় আছি। আরে অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ফোনটা রেখে সুদীপ ঘরের দরজা লাগিয়ে সিঁড়ি বেয়ে একটা অন্ধকার ঘরে ঢুকল, যেখানে ওর মা আছে। দোতলার উত্তর দিকের একটা ছোট্ট ঘরে, দরজা জানালা সব বন্ধ। সূর্যের আলো এই অংশে প্রবেশ করতে পারে না। সুদীপ ধীর পায়ে ঢুকে দেখল মা এখনো ঘুমিয়ে আছে। মায়ের মাথার কাছে আস্তে করে একটা টুল টেনে বসল, তারপর এক দৃষ্টে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। একটু উঠে গিয়ে মায়ের মাথায় আর কপালে হাত বুলিয়ে দিতে লাগলো। মেডিকেল রিপোর্টে ওর মা সাইকিয়াট্রিক পেশেন্ট। সুদীপ মা ভক্ত সন্তান, মায়ের জন্য নিজের ইচ্ছা সুখ সব বিসর্জন দিয়েছে। মা, তুমি আবার এরকম করছো? তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি আমাকে চিনতে পারছো না? শান্ত গলায় বলল সুদীপ। সুদীপ ওই ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এলো। দরজার ছিটকিনি তুলে দিয়ে টেবিলের কাছে একটা চেয়ার টেনে বসলো। তারপর ড্রয়ার থেকে বের করলো সেই ডায়েরিটা, ওর মায়ের লেখা। সন্ধ্যা নেমে আসছে নিঃশব্দে, একটা নিস্তব্ধতা ঘিরে রেখেছে সুদীপ, ডায়েরি আর ওর চারপাশের বদ্ধ পরিবেশকে। ডায়েরির একটা পৃষ্ঠায় গিয়ে আবারও থেমে গেল। আমি পাগল, আমি উন্মাদ, আমাকে বাড়িতে রাখা যাবে না। বানিয়ে বলা আমার নামে। তোকে চিনতে আমার আর বাকি নেই। হ্যাঁ, তুই আমার চোখের সামনে থেকে সরে যা, সরে যা। আমাকে একটু শান্তিতে থাকতে দে। ওর বদলে তুই যে কেন মরলি না, আমার সারা জীবনের আফসোস। তোর মতো শয়তানের সবকিছু জেনে গিয়েও আমাকে চেপে যেতে হবে। একদিন সত্যিটা বলে দেব সবাইকে, সবাই জানতে পেরে যাবে। কোন সত্যির কথা বলছে মা? নিজেকেই নিজে প্রশ্ন করলো। আজকে ডায়েরিটা শেষ করতেই হবে। কোনো সত্যি, কোনো ঘটনা যদি জানা যায়, যদি ডায়েরিটা এমন কারোর হাতে পড়ে যে আমাদের ক্ষতি করেছে বা করবে, তাহলে বড় বিপদ মায়ের। এতে তো সত্যি দলিল লেখা আছে। বলেই পড়তে শুরু করলো। ও পাগল, হ্যাঁ, ওর মানসিক সমস্যা আছে। ও পাগল না হলে নিজের বাবাকে এতটুকু বয়সে কেউ খুন করে? ওর বদলে সবাই আমাকে জোর করে পাঠালো অ্যাসাইলামে। কেউ আমার কথা বিশ্বাস করলো না। সুদীপ নিশ্চুপ, নির্লিপ্তভাবে অনেকক্ষণ বসে থেকে ডায়েরির পাতাগুলো আবার উল্টাতে থাকলো। ভগবানের যে কি উদ্দেশ্য ছিল, মেয়েটা গর্ভেই চলে গেল, উনিও চলে গেলেন, আর আমাকে বাঁচিয়ে রেখেছেন তিল তিল করে কষ্ট পাওয়ার জন্য। এর থেকে আমাকে মেরে ফেলতে পারতেন। প্রায় 2 ঘন্টা ধরে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে পড়তে একসময় এসে থামলো। শেষ লাইনে একজনের নাম। সুদীপের চোখ মুখের ফ্যাকাশের রং ততক্ষণে বদলে উত্তেজনায় ফুটে উঠে টকটকে লাল। ডায়েরিতে আর কিচ্ছু লেখা নেই, এখানেই সমাপ্ত। ডায়েরিটা বন্ধ করে হাতে নিয়ে দরজা খুলে ও বেরিয়ে গেল। পা টিপে টিপে আবার ওর মায়ের ঘরে গিয়ে সুইচ অন করলো। কম পাওয়ারের একটা হলুদ আলোর বাল্ব জ্বলে উঠল। এখনো মা ঘুমোচ্ছে? কতক্ষণ আর এভাবে বিছানায় ঘুমিয়ে পড়ে থাকবে তুমি? সুদীপ ডায়েরিটা বিছানায় রেখে এগিয়ে গিয়ে ঘুমন্ত মাকে ডেকে তোলার চেষ্টা করতে লাগলো।
কাছে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে আওয়াজ করে কাঁদতে লাগলো। তারপর হঠাৎই থেমে গেল। এ কি, মা কোথায় গেল? এখানে তো ছিল। বলার পরেই সুদীপ খুব সন্তর্পণে ঘরে ঢোকার দরজার ঠিক বাঁ দিকের দেওয়ালের দিকে এগিয়ে গেল। দেওয়ালে টাঙানো পুরু ধুলোর আস্তরণ জমা, অনেক দিনের বদল না হওয়া, শুকিয়ে বিবর্ণ হয়ে যাওয়া ফুলের মালা ঝোলানো এক মহিলার ঝাপসা সাদা কালো ফটো। সেদিকে তাকিয়ে বলে উঠল, তুমি আবার আমার সাথে লুকোচুরি খেলছো? অনেকদিন খেলা হয়নি। তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন, তোমাকে আমি ঠিক খুঁজে বের করবো মা। মায়ের যাতে ঘুম ভেঙে না যায় তাই আস্তে করে এসে খাটের ওপরে রাখা একটা নোংরা ছেঁড়া পাশবালিশকে আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে মা, মা বলে কাঁদতে লাগলো। আবার বালিশটার গায়ে হাত বুলিয়েও দিল। এরপর ডায়েরিটা পাশ থেকে তুলল। তারপর একদম শেষ পৃষ্ঠায় গিয়ে একটা শব্দের ওপরে ডান হাতের তর্জনী ক্রমাগত ঘোরাতে থাকলো। কেউ দেখলে দেখতে পেত যে ওর ভুরু জোড়া যেন বিরক্তিতে কুঁচকে যাচ্ছে, কান দুটোও যেন রাগে লাল হয়ে যাচ্ছে। তুমি আমার নামটা কেন লিখেছো? সুদীপ প্রশ্ন করল। করে হেসে উঠে বাঁকা চোখে তাকিয়ে আবার বলল, আমার কথা লিখেছো কেন? সত্যি জানাবে সবাইকে। আমি পাগল। কথাগুলো বলেই সুদীপ তাড়াতাড়ি করে ডায়েরিটা একরকম বগল দাওয়া করে দরজা বন্ধ করে ছুটতে নিচে চলে এলো। তারপর বহু পুরনো ময়লা পড়া তার কাটা একটা ল্যান্ডফোনের রিসিভার তুলে কানে ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে ভয় পাওয়ার মতো করে বলতে আরম্ভ করলো, হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু। এরপর একটু ভারী গলার স্বর, হ্যালো। আমার মায়ের জন্য ফোন করেছিলাম আপনাকে, এর আগেও করেছি। কিছু বুঝতে পারলেন? আবারও সেই ভারী গলার স্বর। তোমাকে তো সব বলেইছি। বেশ অনেকটা সময় ধরে দুই রকম আওয়াজে নিজের সাথে নিজের বার্তালাপ চলল। ফোনটা রেখে দিয়ে সুদীপ নিজেকে নিজেই আঘাত করতে থাকলো। নিজের মাথার চুল টেনে টেনে ছেঁড়ার চেষ্টা করতে লাগলো। তারপর হিংস্র পশুর মতো প্রচন্ড রাগে ডায়েরিটাকে ছিঁড়ে ফেলে ছেঁড়া টুকরোগুলোকে রান্নাঘরে নিয়ে এসে ওভেনে জ্বালিয়ে দিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটা গোপন সত্যি। সুদীপ লক্ষ্য করলে দেখতে পেত ডায়েরির সবটা পুড়ে গেলেও শুধু একটা অংশ অক্ষত অবস্থায় রয়ে গেল। সেটা কয়েকটা লাইন। ও একটু বড় হলে জানতে পারলাম ও ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের পেশেন্ট। কাউকে বলিনি, যদি এই নিয়ে কেউ মজা করে ওর সাথে আরো ভালো ডাক্তার দেখাবো ওকে। হ্যাঁ, আমার সুদীপ সুদীপ ঠিক সুস্থ হয়ে উঠবে। আমি একটা দম বন্ধকর গন্ধ, কাগজের ছাই উড়ে বেড়াতে লাগলো ঘরময়। সুদীপের দৃষ্টি তখনও নিবদ্ধ জ্বলন্ত ওভেনে পোড়া ডায়েরিটার দিকেই। এইখানেই শেষ হলো এই চ্যানেলের আজকের গল্প ডায়েরি। গল্পের অন্যান্য চরিত্র যেমন সুদীপের মায়ের চরিত্রে কৃষ্ণা দাস, সুদীপের চরিত্রে অর্ঘ্যদীপ নন্দী, ডাক্তারের চরিত্রে প্রীতম দাস, চিত্রনাট্য ও পরিচালনায় অর্ঘ্যদীপ নন্দী ও প্রীতম দাস এবং সৌরভ মিত্র, প্রচ্ছদ সৌরভ মিত্র। আমাদের আজকের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর এই রকম গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো এক নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।